আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ এবং বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ইংরেজি শিখতে চাই তারা প্রায়ই একটা সমস্যায় ভুগি যে আমরা কোথায় থেকে শুরু করব, ইংরেজির বেসিকটা কোথায়। এবং আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করি যে আসলে ইংলিশ গ্রামার কোথায় থেকে শুরু করব। আমি মনে করি ইংলিশ গ্রামারের যে কয়টা বেসিক থিং আছে তার মধ্যে সেন্টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা সেন্টেন্সের গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে ইংরেজি বলা লেখা কোনোটাই সম্ভব নয়। তাই আজকে আমি তোমাদের সাথে সেন্টেন্সের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো চলো প্রথমে আমরা ডেফিনেশনটা দেখে নিই। Sentence. A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense or meaning. অর্থাৎ কতগুলো শব্দ মিলে যদি একটি পূর্ণ অর্থ বা সেন্স প্রদান করে তখন ওই শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বলি। তার মানে দেখা যাচ্ছে যে কয়েকটা শব্দ হলেই হবে না, শব্দগুলো মিলে একটি ধারণা বা সেন্স গঠন করতে হবে। যেমন আমরা যদি বলি, দেখো উদাহরণের মাধ্যমে স্পষ্ট করি বিষয়টা। রহিম মাঠে। এখানে রহিম মাঠে বলতে এখানে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেনি। এখানে রহিম মাঠে কি করে? সে মাঠে খেলা করে বা সে একটা কোনো কাজ করতেছে। সো এখানে পূর্ণাঙ্গ ধারণা হচ্ছে না। তাহলে রহিম মাঠে এটা কোনো সেন্টেন্স নয়, এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। দেন যদি ইংরেজিতে বলি রহিম ইন দ্য ফিল্ড, এটাও কোনো সেন্টেন্স নয়, কারণ আমরা জানি ইংরেজি সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ গঠন হচ্ছে স্ট্রাকচার বা ফর্মুলা হচ্ছে, দেখো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা দেন এখানে দেখো রহিম সাবজেক্ট ইন দ্য ফিল্ড, এখানে কোনো ভার্ব নেই। সো ইংরেজি বাক্য গঠন ভার্ব ছাড়া কখনোই সম্ভব নয়। তাই আমরা এই সেন্টেন্সটিকে বা এটাকে আমরা বাক্য বা সেন্টেন্স বলতে পারবো না, রহিম ইন দ্য ফিল্ড। তাহলে এটাও কোনো সেন্টেন্স নয়। তারপর দেখো, তাহলে এটা আমি যদি বলি রহিম মাঠে ফুটবল খেলে। দেখো এখানে একটা সেন্টেন্স গঠনের জন্য যে তিনটি মৌলিক বিষয় দরকার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটা বিষয় আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা ধারণা বা অর্থ প্রদান করছে। তাই আমরা এটাকে বলতে পারি এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। কারণ তোমরা জানো যে বাংলা বাক্যে তিনটা বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটা বাংলা বাক্য যদি এই তিনটির শর্ত পূরণ করে তাহলে ওই শব্দ সমষ্টিকে আমরা বাক্য বলতে পারি। দেখো এই বাক্যটা তিনটা শর্তই পূরণ করেছে, তাই এটা বাক্য। একইভাবে যদি আমরা বলি রহিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে দেখো আমি বলেছি ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এই বাক্যটা যদি আমি দেখি, এখানে রহিম হচ্ছে সাবজেক্ট এবং প্লেস মানে খেলা করে। তো রহিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, রহিম মাঠে ফুটবল খেলে। সো এখানে প্লেস হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে সাবজেক্ট, দেন আমরা পেয়ে গেলাম কি খেলে, ফুটবল খেলে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য ফিল্ড এটা হচ্ছে এক্সটেনশন। সো আমরা বলতে পারি এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। তারপর দেখো আরেকটা, এখানে আমি যদি বলি চন্দ্র পৃথিবীর চারদিকে। চন্দ্র পৃথিবীর চারদিকে কি, এখানে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না, তাই এটাকে আমরা বাক্য বলতে পারবো না। সো এটা বাক্য না। সেমভাবে আমি যদি ইংরেজিতে বিষয়টা বলি দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ। সো এখানে দেখো দ্য মুন হচ্ছে সাবজেক্ট, বাট এখানে কোনো ভার্ব নেই, এখানে কোনো ভার্ব নেই। সো এটাকে আমরা বাক্য বলতে পারবো না, কেননা আমরা জানি যে ইংরেজি বাক্যের একটা মৌলিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এখানে
ভার্ব ছাড়া কখনোই ইংরেজি বাক্য বা সেন্টেন্স গঠন হতে পারে না। সো এটাকে আমরা বাক্য বলতে পারবো না। ক্রস। দেন দেখো এটাকে যদি আমরা এভাবে পড়ি, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, তার মানে এখানে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছে। সো এটাকে আমরা বাক্য বলতে পারবো। বিষয়টা যদি ইংরেজিতে বলি, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে। দেখো মুভস, এখানে অ্যাজ দিলাম কেন, আমরা জানি মুভ, বাট এখানে একটা অ্যাজ হয়েছে, কারণ হচ্ছে দ্য মুন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি এগুলো বুঝতে পেরেছ। সো এটাকেও আমরা বাক্য বলতে পারতেছি, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, দেন অ্যারাউন্ড দ্য আর্থ এক্সটেনশন, বা এটাকে আমরা বলতে পারি হ্যাঁ এক্সটেনশন আছে। এই বাক্যে কিন্তু দেখো অবজেক্ট নেই, সব বাক্যে যে অবজেক্ট থাকবে তা কিন্তু নয়। আচ্ছা, বিষয়টা আমরা স্পষ্ট করব। দেন দেখো আমরা বাংলা এবং ইংরেজি বাক্যের গঠনগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে একটা বাংলা বাক্যে যেমন 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ঠিক তেমনি ইংরেজি বাক্যের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেগুলো হচ্ছে ইংরেজি সেন্টেন্স বা বাক্য, এটা কমপ্লিট অফ সেন্স, অর্থাৎ বাক্যটা অবশ্যই একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে। কারেক্ট অর্ডার, সো কারেক্ট অর্ডার তার মানে হচ্ছে আমি বলেছি যে ইংরেজি সেন্টেন্সের একটা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সো এটা হচ্ছে কারেক্ট অর্ডার। দেন কম্বিনেশন অফ ওয়ার্ড, সো এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট। যদি এলোমেলো করে সাবজেক্টের জায়গায় ভার্ব, ভার্বের জায়গায় সাবজেক্ট লিখি, তাহলে সেটা পূর্ণ সেন্টেন্স হবে না। আশা করি বুঝতে পেরেছ। দেন দেখো আমরা আলোচনা করব পার্ট অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স। সো একটা সেন্টেন্সকে আমরা দুইটা পার্টে, মূলত দুইটা ব্রড ক্লাসে ক্লাসিফাই করতে পারি। সেগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে সাবজেক্ট বলতে পারি, এবং 2 নাম্বার বলতে পারি প্রেডিকেট। সো সাবজেক্ট কি, প্রেডিকেট। সো দেখো, তো সাবজেক্ট কি, কোনো একটা বাক্যে যার সম্পর্কে বা যে কাজটা করে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, বা যে বাক্যে যে কাজটা সম্পন্ন করে সেই হচ্ছে সাবজেক্ট। আর কর্তা বা যে কাজটা করে তার সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ এখানে দেখো আমরা যদি একটা ইংরেজি বাক্য নেই, আই রিড ইন দিস ইউনিভার্সিটি, আই রিড ইন দিস ইউনিভার্সিটি, এই বাক্যটাকে আমরা দুইটা মেজর ভাগে ভাগ করতে পারি, এবং সেটা হচ্ছে আই হচ্ছে এখানে সাবজেক্ট, দেন সাবজেক্টের পর যে বাকি অংশটা আছে এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অর্থাৎ একটা ইংরেজি বাক্যকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, এবং প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, অবশিষ্ট সম্পূর্ণ অংশটাই হচ্ছে প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছ। দেন দেখো, আচ্ছা ওকে, সো প্রেডিকেটকে আবার বিভিন্ন কয়েকটা অংশে ভাগ করা যায়। তার মানে হচ্ছে দেখো, প্রেডিকেটের ভিতরে কিন্তু ভার্বের যে অংশটা সেটা কিন্তু প্রেডিকেটের ভিতরে পড়ে গেছে। সো এটাকে আমরা বলতেছি সাবজেক্ট। সো ওকে, এটা সাবজেক্ট, দেন এই হোল অংশটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট বাংলাতে বলে বিধেয়, সাবজেক্টকে বাংলাতে বলে উদ্দেশ্য। সো দেন এখানে দেখো এটা হচ্ছে ভার্ব। দেন ইন দিস ইউনিভার্সিটি, দেখো এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। একটা ইংরেজি বাক্যে আমরা জানি একটা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট সব বাক্যেই যে অবজেক্ট থাকবে তেমন নয়। ইন দিস ইউনিভার্সিটি এটা একটা প্লেস বোঝাচ্ছে। আচ্ছা, আমরা সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে পাবো কিভাবে? আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। সো এখানে দেখো, আই রিড ইন দিস ইউনিভার্সিটি, আমি কি পড়ি, কোনো উত্তর নেই। আমি কাকে পড়ি, কোনো উত্তর নেই। সো আমরা বলতে পারি ইন দিস ইউনিভার্সিটি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, কারণ হচ্ছে এটা একটা প্লেস বোঝাচ্ছে, আর প্লেস বলতে অ্যাডভার্ব বোঝায়, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। সো এই বাক্যের কোনো অবজেক্ট
নেই। দেন দেখো শি শি ড্যান্সেস, সেখানে শি হচ্ছে সাবজেক্ট, দেন ড্যান্সেস বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। সো এটা হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে সাবজেক্ট। আবার দেখো এটাকে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রেডিকেট প্লাস এটাকে আমি কি ভার্বও বলতে পারি, হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। দেন আসো আরেকটা সেন্টেন্স নিয়ে আমরা কথা বলি। হি ইজ এ টিচার। দেখো এখানে সো আমরা বলতে পারি এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট এবং বাকি যে অংশটুকু হচ্ছে এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। আমি শর্ট করে লিখলাম প্রেডিকেট এবং এইটুকু হচ্ছে সাবজেক্ট। সো প্রেডিকেট অংশের ভিতরেই কিন্তু থাকে তোমার ভার্ব, অবজেক্ট, দেন আদার এক্সট্রা পার্টগুলা। সো এখানে আমি বলতে পারি ইজ, এখানে হচ্ছে ভার্ব, দেন এ টিচার। দেখো এখানে আমরা বলতে পারি এটা অবজেক্ট, অবজেক্ট। সো এই অংশটা আবার এই টিচারকে কিন্তু আমরা কমপ্লিমেন্টও বলতে পারি, কেননা কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট। কমপ্লিমেন্ট সাধারণত দুই ধরনের হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। সো এখানে দেখো এই টিচার যে ব্যক্তি, এই হি ইজ এ টিচার, তার মানে সাবজেক্ট যে, এই টিচারও কিন্তু সেই। সো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে ওটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি অথবা অবজেক্টও বলতে পারি। সো আশা করি বুঝতে পেরেছ। দেন দেখো হি গোজ হোম। সো এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং গোজ হোম এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। সো দেন এটুকুকে আবার আমরা ভাগ করতে পারি, এই অংশটুকু হচ্ছে ভার্ব প্লাস, এখন বলো হোম অংশটা কি, এটা কি অবজেক্ট? না, এটা অবজেক্ট নয়, কারণ আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। সেখানে কি যায়, কাকে যায়, কোনো উত্তর নেই। সো এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। সো এটা হচ্ছে অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব। এই বাক্যের কোনো অবজেক্ট নেই। দেন আসো আরেকটা সেন্টেন্স বলি। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। দেখো উই হচ্ছে সাবজেক্ট, দেন ইলেক্টেড হিম ক্যাপ্টেন এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। দেন এটাকে যদি আমরা আবার করি, ইলেক্টেড হচ্ছে ভার্ব, ভার্ব, হিম হচ্ছে, দেখো এখানে দুইটা অবজেক্ট, তাহলে এখানে আমরা দুইটা অবজেক্ট পাচ্ছি। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম। সো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কাকে নির্বাচিত করেছিলাম, পাই তাকে নির্বাচিত করেছিলাম। সো এটা হচ্ছে একটা অবজেক্ট। দেন কি নির্বাচন করেছিলাম, ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম। সো এটাও একটা অবজেক্ট। কিন্তু দেখো এই অবজেক্ট হচ্ছে, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, কিন্তু অবজেক্টের দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সো আমরা এখানে কিভাবে বুঝবো কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট? তাহলে দেখো আমরা বললাম যে ভার্বকে কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। সো এখানে আমরা যদি প্রশ্ন করি ভার্বকে কাকে নির্বাচন করেছিলাম, এখানে উত্তর আসতেছে তাকে নির্বাচন করেছিলাম। আর সো এটাকে আমরা বলতে পারি ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি আমরা প্রশ্ন করি কি কি নির্বাচন করেছিলাম, ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম, সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। সো সো আমরা অবজেক্ট ভাগ করতে পারি দুই ভাগে, ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। সো দেখো এখন ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আমরা কিভাবে খুঁজে বের করব সেটা আমি অলরেডি বলে ফেলেছি।
হি ওয়াজ রিডিং এ বুক। সো এখানে আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কি সে কি পড়তেছিল, সে একটি বই পড়তেছিল। So, আমরা জানি কি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সো এখানে এ বুক হচ্ছে একটা অবজেক্ট। সো এখন কথা হচ্ছে এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। সো সবসময় মনে রাখবে যে একটা সেন্টেন্সে যদি একটি মাত্র অবজেক্ট থাকে সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। কি বললাম, যে একটি বাক্যে যদি একটি মাত্র অবজেক্ট থাকে সেটি অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। সো এখানে একটি মাত্র অবজেক্ট, তাই এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দেন দ্বিতীয় সেন্টেন্সে দেখো, আই স হিম টুডে। আমি আজকে তাকে দেখেছিলাম। এখানে যদি তুমি ইয়েস্টারডে ধরে নাও তাহলে ভালো হবে সেন্টেন্সটা। সো যাই হোক, আই সো হিম ইয়েস্টারডে। সো আমি তাকে কাকে দেখেছিলাম, যদি আমি প্রশ্ন করি ভার্বকে সোকে আমি কাকে দেখেছিলাম, আমি এখানে উত্তর পাচ্ছি তাকে দেখেছিলাম। সো এখানে হিম হচ্ছে অবজেক্ট, কিন্তু কথা হচ্ছে এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। দেখো এখানে একটি মাত্র অবজেক্ট আছে, সো এটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ মনে রাখবে একটি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে সেটি অবশ্যই ডিরেক্ট অবজেক্ট হবে। শি গেভ মি এ বুক। এই বাক্যে দুইটা অবজেক্ট আছে, মি এবং এ বুক। সো ভার্বকে যদি প্রশ্ন করি কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, একটি বই দিয়েছিল। সো এখানে দুইটা অবজেক্ট। এখন কোনটা ইনডিরেক্ট অবজেক্ট কোনটা ডিরেক্ট অবজেক্ট। সো ভার্বকে কাকে বা কার জন্য দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। সো এখানে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। দেন এ বুক কি দিয়েছিল, একটি বই দিয়েছিল। সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দেন দেখো গিভ হিম দ্য মানি। এখানেও দুইটা অবজেক্ট আছে, হিম এবং দ্য মানি। সো এখানে কাকে দিয়েছিল, তাকে দিয়েছিল, কি দিয়েছিল, মানি দিয়েছিল। সো কাকে বা কার জন্য প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং কি দিয়েছিল এটা দ্বারা প্রশ্ন কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দেন হি গেভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট। সে শ্রেণীকক্ষে একটি কঠিন অ্যাসাইনমেন্ট দিয়েছিল। সো কাকে দিয়েছিল বা কার জন্য দিয়েছিল, শ্রেণীকক্ষে বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিয়েছিল। সো দ্য ক্লাস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এবং এই টাফ অ্যাসাইনমেন্ট কি দিয়েছিল, একটা কঠিন অ্যাসাইনমেন্ট দিয়েছিল। সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট অবজেক্ট সবসময় ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসতেছে। সো এখন কথা হলো, আমরা কি ইনডিরেক্ট অবজেক্ট পরে লিখতে পারবো না? সবচেয়ে ভালো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট প্রথমে লেখা। তবে আমরা যদি চাই ইনডিরেক্ট অবজেক্টটাকে ডিরেক্ট অবজেক্টের পরে লিখব, তাহলে একটু চেঞ্জ বা মডিফাই করতে হবে। তাহলে দেখো, মাই মাদার ব্রট এ শার্ট ফর মি। তো আমরা যদি এই ভার্বকে কিনেছিল, ভার্বকে যদি প্রশ্ন করি কার জন্য কিনেছিল, আমার জন্য কিনেছিল, ফর মি আমার জন্য কিনেছিল। সো এটা হচ্ছে ভার্ব। সো এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। সো এখন আমরা যদি প্রশ্ন করি কি কিনেছিল, একটি শার্ট কিনেছিল। সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, সরি ডিরেক্ট অবজেক্ট। সো আমরা তো জানি সবসময় এখানে ইনডিরেক্ট অবজেক্ট আগে বসেছে, কিন্তু এখানে দেখো ডিরেক্ট অবজেক্ট আগে দিয়ে দিয়েছি। সো ডিরেক্ট অবজেক্ট যদি আমরা আগে লিখতে চাই তাহলে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের ভিতরে একটা প্রিপোজিশন ফর বা টু ব্যবহার করতে হবে। ফর দুইটা প্রিপোজিশন, ফর বা টু। সো ফর ইউজ করব যখন জন্য অর্থ বোঝাবে, অথবা টু ইউজ করব। ওকে, দেখো এখানে হি গেভ, সো গেভ এখানে ভার্ব, হি গেভ এ বুক টু মি। সো এখানে দেখো কে দিয়েছিল, আমরা যদি প্রশ্ন করি কি দিয়েছিল, এ বুক। সো আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল,
কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। সো এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। সো ইনডিরেক্ট অবজেক্ট আগে বসার কথা, কিন্তু আমরা যদি ইনডিরেক্ট অবজেক্ট পরে এবং ডিরেক্ট অবজেক্ট আগে লিখতে চাই তাহলে মাঝখানে একটা প্রিপোজিশন চলে আসবে এবং সেটা হচ্ছে টু অথবা ফর। জন্য অর্থ প্রকাশ করলে ফর, অন্যথায় টু। তারপর একটা ব্যতিক্রম দেখো, এখানে আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার। আমি তাকে একটি ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলাম, এরকম অর্থ। সো এখানে আই সাবজেক্ট, প্রেজেন্টেড এখানে হচ্ছে ভার্ব। সো আমি কাকে অভ্যর্থনা জানিয়েছিলাম? তাকে। তার মানে আমরা জানি কাকে বা কার দিয়ে প্রশ্নগুলো যুক্ত, সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। এবং কি দ্বারা প্রশ্ন করলে, কি দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলাম? ফুল দিয়ে। সো এখানে এ ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরকম আরো কিছু ব্যতিক্রমধর্মী ভার্ব আছে যেগুলা যদি সেন্টেন্সে থাকে তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের মাঝখানে উইথ বসে। যেমন প্রেজেন্টেড, 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 এন্ট্রাস্ট, ইনভেস্ট, ট্রোস্ট, প্রোভাইড, সাপ্লাই। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং দুইটা অবজেক্ট থাকে, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট, তাহলে ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের মাঝখানে একটি উইথ বসবে। সো ইনডিরেক্ট অবজেক্ট, এখানে দেখো ইনডিরেক্ট অবজেক্ট হার প্লাস কি উইথ, দেন ডিরেক্ট অবজেক্ট এ ফ্লাওয়ার। এই ভার্বগুলো থাকলে এই প্যাটার্নটা ফলো করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছ। সো তারপর দেখো আমি তোমাদের জন্য কিছু টেস্ট রেখেছি। সো এই টেস্টগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে কোনটার অ্যান্সার কি হবে। এখানে রবীন্দ্রনাথ ওয়াজ এ পয়েট, এই পয়েটটা কি হবে? অবজেক্ট, ভার্ব, নাকি এক্সটেনশন, নাকি কমপ্লিমেন্ট? তোমরা সেম ভাবে মাদার গেভ মি সাম মানি, এখানে সাম মানি কোন পার্ট? সেন্টেন্সের কোন পার্ট? অবজেক্ট, ভার্ব? আশা করি বুঝতে পারবেন। আই ফিল টায়ার্ড, ফিল। দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল, এখানে টু পেন্স এটা কোন অংশ সেন্টেন্সের? ভার্ব নাকি সাবজেক্ট নাকি অবজেক্ট? উই গেভ দ্য ভিজিটর্স এ মিল, সে এখানে মিল পার্টটা কোন পার্ট? সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমরা এই টেস্টের আনসারগুলো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। আজকের মতো ডিসকাশন এখানেই শেষ। আশা করি তোমরা আজকের লেসনটি এনজয় করেছো এবং আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব অর্থগত এবং স্ট্রাকচারগতভাবে সেন্টেন্সের প্রকারভেদ এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে যে একটা ডিফারেন্স আছে সেটা নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।